নতুন সকাল, নতুন করে দেখার সবকিছু স্বাগত জানাই ৭১ সকালে আপনাদের সাথে আছি আমি বন্যা মির্জা। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনাম। তীব্র তাপাদাহে বেড়েছে নানান রোগবালাই, শিশু হাসপাতালে রোগীদের অস্বাভাবিক ভিড়। বনানী ধর্ষণের ঘটনাস্থল রেঞ্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মাদক, ভ্যাট ও শুল্ক আইনে। আগামী সংসদ নির্বাচনের আয়োজনে মাঠে নামছে নির্বাচন কমিশন, তৈরি হচ্ছে রোডম্যাপ। দেখে নেব আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। শুরুতে রয়েছে প্রথম আলো। আগাম নির্বাচনের প্রস্তুতি আছে, ইভিএম নেই। পদ্মা সেতুর মূল কাঠামো প্রথম দৃশ্যমান হবে জাজিয়া প্রান্তে। সমকাল ক্ষুব্ধ আপিল বিভাগ, বিচারক অপসারণে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য। কালের কণ্ঠ বলছে বিবাদ বাড়ছে সরকারি জোটে, তৃণমূলে নির্বাচনী হাওয়া। দৈনিক ইত্তেফাকের খবর, যুক্তরাজ্যে আত্মঘাতী হামলা, নিহত ২২। বাংলাদেশ প্রতিদিন, মাফিয়াদের স্বর্গ হিলি। যুগান্তরের খবর, ২ স্তরের ভ্যাট কাঠামো। ভোরের পাতা, ব্রিটেনের কনসার্টে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ২২। সকালের খবর, লোডশেডিং কাকে বলে, বিপর্যস্ত জনজীবন, পিডিবি বলছে বিদ্যুৎ ঘাটতি নেই। ভোরের কাগজ, ইসি নির্বাচনী রোডম্যাপ, জুলাই নভেম্বরের মধ্যে দলগুলোর সঙ্গে সংলাপ। আলোকিত সময়ের খবর, দেশ জুড়ে লোডশেডিং, হাঁপিয়ে উঠছে মানুষ। সবুজ সিলেট, ঢাকার বাইরের পত্রিকাগুলো দেখছি আমরা। সিলেট জেলা পরিষদের ৪ ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হলেন যারা। রংপুর চিত্র, তাপপ্রবাহ বনাম লোডশেডিং। গ্রামের কাগজ, বেড়েই চলেছে সাইবার ক্রাইম। প্রিয় চট্টগ্রাম, আবারও বিতর্কে বাবুর পরিবার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। বাংলার মানুষ, ১৬,০০০ সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক করার সিদ্ধান্ত। এই ছিল আজকে আমাদের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। ঢাকা এবং ঢাকার বাইরের আমাদের আজকের বিষয়, নারী বান্ধব শহর। নগরের অর্ধেক জনসংখ্যা নারী হলেও নগর পরিকল্পনা উন্নয়নের নারী চাহিদা ও আকাঙ্ক্ষার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় আসে না। একটি নগর পরিকল্পনা যখন নারী বান্ধব হয় না, তখন স্বভাবতই নারীর জন্য নগর ছোট হয়ে আসে এবং অনিরাপদ হয়ে দাঁড়ায়। নিরাপত্তার অভাবে নারীরা তাদের চলাফেরা সীমিত করে। নারী বান্ধব পরিবেশ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ এবং নগর পরিকল্পনাবিদ, এবং আছেন সাংবাদিক উদিসা ইসলাম, প্রধান প্রতিবেদক, বাংলা ট্রিবিউন। শুভ সকাল দুজনকেই। শুভ সকাল আপনাকে। আমরা কথা বলবো, কিন্তু আমরা একটা প্রতিবেদন দেখে নিতে চাই। দুই কোটিরও বেশি মানুষের এই নগরীর অর্ধেকই নারী, কিন্তু চলার পথ, গণপরিবহন, খোলা মাঠ কিংবা পার্ক, কোনো কিছুই চলাফেরার জন্য নিরাপদ মনে করছেন না তারা। অন্ধকার সরু গলি, ভিড়ে ঠাসাঠাসি বাস, সবকিছুই সীমিত করছে নারীর চলাফেরা। এমন অনিরাপদ পরিবেশই নারীর প্রতি যৌন হয়রানির সুযোগ তৈরি করছে বলেও মনে করেন নারীরা। এখানে অনেক সরু অলিগলি আছে, এদিক দিয়ে আমি যখন হাঁটতে যাই, তখনই আমার মনে ভয় হয় যে না, এখানে আমি যেতে পারবো না বা ঢুকতে পারবো না। শুধু তো ফিজিক্যালি হ্যারাসড হচ্ছি না, আমরা ভার্বাল সেক্সুয়াল মৌখিকভাবেও হ্যারাসড হচ্ছি। সিচুয়েশনটা এরকম যে আমরা নিজেদেরকে সেফ ফিল করতে পারি না। অ্যাকশন এইডের জরিপ বলছে ২৬% নারী এই শহরকে অনিরাপদ মনে করেন, আর প্রায় ২৯% নারী সন্ধ্যার আগেই ঘরে ফিরে আসতে চেষ্টা করেন। ২০০ জন নারীর অংশগ্রহণে করা এই জরিপ বলছে ৫৮% নারী ভিড়ের কারণে বাসেই উঠতে পারেন না, আর ৪১% নারীর কাছে পার্ক বা মাঠের মতো খোলা জায়গাগুলোও অনিরাপদ। এই গবেষণা প্রতিবেদন তুলে ধরে নগর পরিকল্পনাবিদেরা জানান, এই শহর শুধুমাত্র ক্ষমতাবানদের চলার উপযোগী। নগর পরিকল্পনার অংশ কখনোই নারী সংবেদনশীল ছিল না বলে মনে করেন তারা। ২২% নারী বলেছেন যে তারা নানা সময় পাবলিক ট্রান্সপোর্টে হ্যারাসমেন্টের শিকার হয়, এবং অনেক সময় নারীকে দেখলে ড্রাইভারও যেতে চায় না। পদচারী বান্ধব ফুটপাত শহর তৈরি করতে পারেনি, কিন্তু
আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছি, মেট্রো রেল করছি, বড় বড় ফ্লাইওভার প্রকল্প করছি, যেগুলো ধনী মানুষের প্রাইভেট গাড়িগুলোর জন্য উপযোগী মাত্র। তাই নগর পরিকল্পনার প্রকল্প প্রণয়নের শুরুতেই নারীদের মতামত নিশ্চিত করার পরামর্শ তাদের। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা। আমরা একটা প্রতিবেদন দেখে নিলাম এবং নগরীর ২৬% নারী মনে করেন এই শহর তাদের জন্য নিরাপদ নয়। এই সংখ্যাটি খুব একটি বড় নয়, কিন্তু আসলে আরো অনেক বিষয়ের সাথে আছে। আক্তার, আমরা কথা বলতে বলতে নিশ্চয়ই সেই বিষয়গুলো জানবো যে অবশ্যই নিরাপদ নয়। এবং আমরা প্রতিবেদনে দেখলাম যে অনেকেই বলছেন যে সরু গলি, পাবলিক ট্রান্সপোর্টের বিষয়টা আপনি যদি একটু শুরু করেন। ধন্যবাদ আপনাকে। এই গবেষণার এই কাজটি মূলত গত বছরের, এবং এই কাজটিতে যেই বিষয়টি দেখা হয়েছে সেটি হচ্ছে শহরের যে কাঠামো, শহরের কাঠামোতে বিশেষ করে পরিবহন ব্যবস্থা, উন্মুক্ত স্থান, মার্কেট, খেলাধুলার জায়গাগুলো, এই জায়গাগুলোতে একজন নারী সে কিভাবে দেখে, সে কি ধরনের সমস্যার কথা মনে করে, এই বিষয়গুলো দেখার চেষ্টা করা হয়েছে। আর এখন বর্তমানে যে যুগ, সেই যুগে যে নারীদের যে অবদান অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, এটা মানে প্রশ্নাতীত, এখানে সম্পৃক্ত হতেই হবে। আর তাছাড়া আমরা যে এসডিজির কথা বলছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে ৫ নম্বর যে অবজেক্টিভটা আছে সেখানে সমান অধিকারের কথা বলা আছে, ক্ষমতায়নের কথা বলা হয়েছে, এবং নারীদেরকে একজন পাশাপাশি একজন পুরুষের সমান ভাবে এই শহরকে সে ব্যবহার করবে, এটাই আমরা আশা করি। এখন খেয়াল করতে হবে যে নারীদের যে চাহিদা এবং আকাঙ্ক্ষা, এটা অন্যান্য যারা পুরুষ আছে তাদের আকাঙ্ক্ষা এবং চাহিদার তুলনায় কিছুটা ভিন্ন, এবং এটার একটা বৈচিত্র্যপূর্ণতা আছে। সেই কারণে আমরা মানে বলার চেষ্টা করেছি নারী সংবেদনশীল নগর পরিকল্পনা। এটা আমাদের যে বর্তমানে যে একটা কনসেপ্ট আছে ইনক্লুসিভ সিটি প্ল্যানিং, অর্থাৎ সকলকে অন্তর্ভুক্ত করে নেওয়া, এই অন্তর্ভুক্ত করে নেওয়ার কথাটাই এখানে বিশেষ করে জোর দেওয়া হয়েছে এই গবেষণার মধ্যে। এখন আমরা যদি এই জায়গাটাতে শহরটা যদি প্রস্তুত না থাকে, অর্থাৎ পরিকল্পনা এবং তার বাস্তবায়নের ক্ষেত্রে যদি তার প্রতিফলন না দেখা যায়, তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ অবদান থেকে, নারীদের এই অবদান থেকে এই শহর বঞ্চিত হবে। তো সার্ভে রেজাল্ট নিয়ে নিশ্চয়ই আরো কথা হবে। নিশ্চয়ই কথা হবে। আমি একটু উদিসা ইসলাম আপনার কাছে যাই, এবং আমার আক্তারের সাথে কথা বলতে বলতে একটি জিনিস মনে হচ্ছিল, সেটি হচ্ছে বলছেন গলি, রাস্তাঘাট, এমনকি খোলা জায়গাও আসলে নারীর জন্য নিরাপদ না। যদি নগর পরিকল্পনা নারীর সংবেদনশীল নগর পরিকল্পনা নারীর জন্য থাকে, তারপরেও আসলে নারী নিরাপদ হবে কিনা আমরা নিশ্চিত নই। আপনি একটু যদি বলেন যে এই যে প্রথমেই আমরা ভেবে নিচ্ছি যে গলিতে নারী হ্যারাস হবে বা বিভিন্ন জায়গায় হবে, এইটা ধরে নিয়ে কিন্তু পরিকল্পনার দিকে আমাদেরকে এগোতে হচ্ছে, সেই বিষয়টা যদি আপনি একটু আমাদেরকে বলেন। আমি স্যারের কথা শুনতে শুনতে একই জায়গায় আটকে যাচ্ছিলাম, যে আসলে আমরা তার মানে জানি যে নারীরা ভীষণ রকমের অনিরাপদ এবং সেই জায়গাতে আমরা অবস্থান করছি, এবং এখন নানাভাবে বলা হচ্ছে যে এ থেকে উত্তরানোর পথগুলোতে আমাদেরকে যেতে হবে, কিন্তু আসলে সিচুয়েশনটাই আমাদের কাছে পরিষ্কার না, আমরা উত্তরাবো কোথায়। এই গবেষণাগুলো আমাদেরকে একটা চিত্র দেয়, কিন্তু আপনি দেখেন যে খুবই শঙ্কার জায়গা যেটা, যে নারীরা এখনো বলতে পারছে না যে তারা কি ধরনের হ্যারাসমেন্টের এবং কোথায় কোথায় কিভাবে হ্যারাসড হয়। এই গবেষণায় তার প্রমাণ। এটি নিয়ে রিপোর্ট করার আমার সুযোগ হয়েছিল, যেদিন ওনারা প্রকাশ করেন সেদিন রিপোর্টটা যখন করি আমরা, তখন দেখলাম যে 22.5% নারী বলছেন যে গণপরিবহনে তারা যৌন হয়রানির শিকার হন। কিন্তু দুইটা বিষয়, যখন গণমাধ্যম উপস্থাপন করছে তখন বলছে কিন্তু ওনারা মানে গবেষণা বলছে যে যৌন হয়রানি, কিন্তু উপস্থাপনার সময় গণমাধ্যম বলছে অপমান। এই যে পার্থক্য, মানে ওই জায়গাতেই আমরা যেতে পারছি না যে এটা উচ্চারণই করা যাবে কিনা, ফলে মূল জায়গায় না গিয়ে সমাধানের জায়গায় যাওয়াটা কতটা মানে কার্যকর হবে এটা নিয়ে আসলে সন্দেহ আছে স্যার আমার। এবং আমরা প্রতিবেদনে দেখছিলাম একজন বলছিলেন যে অলিতে গলিতে এবং নানান ভাবে, শুধু তো আসলে শারীরিক ভাবে না, ভীষণ ভাবে মানসিক ভাবে সেইটি নির্ধারণ, সেটি কি আসলে নগর পরিকল্পনা যদি একদম সুস্থ থাকেও তারপরেও কি আদৌ ঘটবে না? কারণ পরিকল্পনা, মস্তিষ্ক পরিকল্পনা এগুলোও দরকার আছে। তাই বলছেন, এখানেও রিপোর্টে আছে যে খোলা জায়গায়
প্রায় 40% বেশি মানুষ মনে করেন যে খোলা জায়গা অনিরাপদ। এখানে বিষয়টা হলো যে নারীর এই হয়রানির বিষয় অথবা নারী অধিকারের বিষয়, এগুলো কিন্তু খুবই বহুমাত্রিক একটা বিষয়। নিশ্চয়ই। এবং তার সাথে সামাজিক ব্যাপার আছে, ধর্মীয় ব্যাপার আছে, আপনার পারসেপশনের ব্যাপার আছে, এডুকেশনের ব্যাপার আছে। সেখানে একটা ছোট একটা অংশ হচ্ছে নগর পরিকল্পনা এবং তার শহরের যে কাঠামো। তো সুতরাং নগর পরিকল্পনা এবং শহরের কাঠামো কেমন হবে, কেমন হলে এই ক্রাইমটা অন্তত পক্ষে কমে আসা যায়, অথবা সেখানে একজন নারী স্বাচ্ছন্দ্যের সাথে চলাফেরা করতে পারে, শুধুমাত্র এই ছোট অংশটি মূলত এই রিপোর্টে এসেছে। কারণ এটি কিন্তু বহুমাত্রিক বিষয়, যেটা উদিসাও বলছিলেন যে একটা নিরাপদ শহর যদি পাওয়াও যায়, তাহলেও কি নারী তার যে সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী তিনি কন্ট্রিবিউট করতে পারবেন কিনা, অথবা তার চলাফেরাও বা নিরাপদ হবে কিনা সেটা নিশ্চিত করা সম্ভব হবে কিনা। আমাদের সাথে একজন দর্শক আছেন, দেখে তিনি কি বলতে চাইছেন। শুভ সকাল, নাম বলে আপনার প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। উপস্থাপিকাকে ধন্যবাদ, আলোচক বৃন্দ যারা তাদেরকে ধন্যবাদ, সকালে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার প্রশ্ন হলো যে নারী বান্ধব শহর করার লক্ষ্যে এখানে একজন নগর পরিকল্পনাবিদ আছেন, ওনার দৃষ্টিতে কি কোনো অনুপাত আছে যে নারীদের জন্য শতকরা এত ভাগ পরিবহন ব্যবস্থা থাকা উচিত শুধুমাত্র নারীদের জন্য, আবার নারীদের জন্য শুধুমাত্র এত পার্সেন্ট বিনোদন কেন্দ্র, বা নারীদের জন্য এত ভাগ প্রেক্ষাগৃহ, শুধুমাত্র সেখানে নারীরাই উপভোগ করতে পারবে, সেখানে কোনো পুরুষের থাকবে না। যেহেতু নারী পুরুষ একসঙ্গে থাকার কারণে অনেক প্রবলেম দেখা দিচ্ছে, সেজন্য বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের একটা তুলনামূলক চিত্র কি উনি দিতে পারবেন? পার্শ্ববর্তী দেশ ভারত, পার্শ্ববর্তী অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের কি কোনো তুলনা উনি করতে পারবেন? যে সেই সমস্ত দেশে নারীদের জন্য কি আলাদা সেপারেট কোনো পরিবহন ব্যবস্থা বা সেপারেট কোনো বিনোদন কেন্দ্র, সেপারেট কোনো প্রেক্ষাগৃহ, এরকম কোনো ব্যবস্থা আছে কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছেই প্রশ্ন করছিল যে তেমনটা করা সম্ভব কিনা, আসলে আলাদা করে নারীদের জন্য বিনোদন কেন্দ্র, সকল কিছু নারীদের জন্য যদি আসলে আলাদা করতে হয় নগর পরিকল্পনার মধ্যে দিয়ে, তাহলে আসলে বিষয়টা কেমন হবে? আপনি যদি ছোট্ট করে একটা উত্তর দিন। এটা ঠিক আসলে এরকম না যে সকল কিছু আলাদা করে দেওয়া, তাহলে তো নারীকে আলাদা করেই দেওয়া হবে, বিষয়টি কিন্তু তা না। এটা হচ্ছে সম্পৃক্তকরণ, আমরা সবাইকে নিয়ে একসাথে, এখন একটা ফুটপাত দিয়ে ছেলে হাঁটবে, মেয়ে হাঁটবে, বৃদ্ধ হাঁটবে, শিশু হাঁটবে, তার মানে হচ্ছে যে ওই ফুটপাতটাকে আমি এমন ভাবেই ডিজাইন করব এবং এমন ভাবেই তৈরি করব যাতে করে একজন প্রতিবন্ধী মানুষও পর্যন্ত সেখানে হেঁটে যেতে পারে। এটাকেই আমরা বলছি যে অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনা। সেই জায়গাটাই মূলত আধুনিক নগর পরিকল্পনা, সেখানে জোরটা দিয়ে থাকে। আমরা এখন দেখেছি অনেক শহরে বা অনেক জায়গাতে নারীদের জন্য আলাদা একটা বাস করে, কিন্তু সেটা কিন্তু এক্সপেক্টেড না। আমরা এক্সপেক্টেড এটাই আশা করি যে একই গাড়িতে আমরা প্রত্যেকেই সমানভাবে আসবো এবং সেটা হয়রানিমূলক হবে না। একেবারেই তাই। যদি সকল কিছু আলাদা করতে হয় তাহলে খুবই মুশকিল। উদিসা ইসলাম, আপনার কাছে যাই। আমরা দেখেছি যে তেহরান সম্পর্কে বা আমরা অন্য যে কোনো রাষ্ট্র সম্পর্কে আমাদের মাথায় যে ধরনের নানান ধরনের থাকে যে এখানে আসলে নারীরা চলাফেরা করতে পারেন না, অনেক বেশি রেস্ট্রিক্টেড থাকেন বা তাদের অনেক কাভার্ড হয়ে চলতে হয়। কিন্তু তারপরে তেহরানের মতো শহরে যদি বলি আমরা, সেখানে কিন্তু নারী অবাধ যাতায়াত করতে পারেন, তাদের কোনো অসুবিধা হয় না। বাচ্চা কাচ্চা নিয়ে ফুটপাত থেকে শুরু করে নানান জায়গায় তারা চলাফেরা করেন। পক্ষান্তরে ব্যাঙ্গালোর বা পুনে আমরা যদি আশপাশেও দেখি একটু, কিন্তু দিল্লিতে তেমন নয়, সেটি সম্ভব নয়। এবং সেটি যদি নারী বান্ধব শহর হয়েও থাকতো তারপরেও সেটি সম্ভব নয়। এই বিষয়টিতে যদি আপনি একটু বলেন, কারণ হচ্ছে আমাদের বারবারই কিন্তু এখানে যেতে হবে, কেবলমাত্র নগর পরিকল্পনা নারী বান্ধব হওয়ার সাথে এটি একেবারে ওতপ্রোত সম্পর্ক রয়েছে বলে আমি মনে করি। না, একদমই। শুরুর প্রশ্নের জায়গায় তো একই জায়গায় ছিলাম আমি, যে আসলে আমাদের মানসিকতা যতদিন পরিবর্তন না হবে, আপনি জরুরি নগর পরিকল্পনা অবশ্যই জরুরি জিনিস, কিন্তু নারীর হয়রানির ক্ষেত্রে এটি ততটা জরুরি আমার ক্ষেত্রে এখনো মনে হয় না। ওই আশেপাশের দেশ এবং আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে একই দেশে নারী হবার কারণে কিছু অন্য ভিন্ন, যেমন আমি পাবলিক টয়লেটের বিষয়টা যদি আমি উল্লেখ করতে চাই, সেই রকম বিষয়গুলো আসলে নগর পরিকল্পনায় যুক্ত হওয়া প্রয়োজন, কিন্তু হয়রানির প্রসঙ্গটা বারবার আসে। এবং আমার মনে হয় যে এই গবেষণাতে আমি যতটুকু বুঝলাম
যে নারীর কাছ থেকে শোনা যে তার কি কি প্রয়োজনীয় জিনিস হলে পারে, তাহলে পরে সে একটা ভালো জীবন যাপন করতে পারবে। কিন্তু গবেষণাটা প্রচার হওয়ার সময় এই নারীর কত পার্সেন্ট নারী হয়রান হয়েছে, কত পার্সেন্ট এই জায়গাগুলো ফোকাসড হয়েছে, আমার ওই জন্য হয়তো একটা জায়গায় জটিলতা থাকছে, কিন্তু ওইটা আমরা আটকেও যাচ্ছি সেই জায়গাতে। এই আলোচনাটাই মনে হয় একটু করতে পারে, সেটা হচ্ছে যে একটি পাবলিক টয়লেট আপনি ঢাকা শহরে যদি আপনি খেয়াল করে দেখেন, যে পাবলিক সংখ্যা যেটা আছে সেটা ছেলে মেয়ে নির্বিশেষেই হচ্ছে অপ্রতুল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সংখ্যাগুলো আছে, যে স্থানে এগুলো আছে, সেখানে একজন নারী মনে করছে যে ঠিক প্রপার প্লেসে এটা নাই, অথবা যে জায়গাটায় আছে সেই জায়গাটায় সে যেতে নিরাপদ মনে করছে না। কি কি কারণে নিরাপদ মনে করছে না? কারণ হচ্ছে এটা রক্ষণাবেক্ষণ খারাপ। এটা মানে এটা প্রথম কারণ আসলে জায়গাটা এবং রক্ষণাবেক্ষণ। একটা ফিলসফি আছে, সেটা হচ্ছে ব্রোকেন উইন্ডো। যেই জায়গাটায় একটা ভাঙা, যেই ঘরের বাইরে একটি ভাঙা জানালা আছে, সেখানে প্রথমেই দর্শনে মনে হবে যে এখানে একটা অপরাধ হওয়ার পসিবিলিটি আছে। তো এখন একটা পাবলিক টয়লেট যখন রক্ষণাবেক্ষণের অভাব দেখা যায়, তখনই সেখানে নারী যেতে চায় না। এবং ঢাকা শহরের এই পাবলিক টয়লেটের সংখ্যা এত কম যে মেয়েরা কখনোই উৎসাহ বোধ করে না। এবং 96% মেয়ে বলেছে যে আমরা কখনো পাবলিক টয়লেটে যাই না। 5% মেয়ে বলেছে যে আমরা যাই, তবে পুরুষ সঙ্গীর সহযোগিতায়। তার মানে ওই অর্থে কেউই আসলে যেতে চান না। কিন্তু যেসব ভিআইপি পাবলিক টয়লেট সম্প্রতি হলো, সম্প্রতি হলো এবং খুব ভালো ভালো জায়গায়, সেগুলো অন্ধকার না, সেগুলো ভীষণ রকমের ব্রাইট, পরিষ্কার, রক্ষণাবেক্ষণ ভালো, সেখানে যেতেও আমার বাধে। কেননা আমার মস্তিষ্কে আছে আমি টয়লেটে যাব, বের হব, অন্য পুরুষ কেন দেখবে। আলাদা করে আমাদের জীবনযাপনের একটা মাইন্ডসেট আছে। এবং টয়লেট থেকে বের হওয়ার সময় পুরুষদের চোখ যে নারীর উপরে, সেই জায়গায় মানসিক জায়গাগুলো যদি পরিবর্তন না হয়, আপনি সুন্দর টয়লেট বানিয়ে নারীকে সেখানে ঢুকাতে পারবেন না। তাহলে এই পরিবর্তনগুলো আসবে, আস্তে আস্তে আসবে। তবে এটা ব্যবহার করতে করতে এই জায়গাটি হয়তো তৈরি হবে। যেহেতু এটি অপ্রতুল আছে, আমাদের ব্যবহার করবার সুযোগ নেই বা আমরা করতে চাই না, সেই কারণে দুইটা জিনিস একই সাথে চলতে হবে। যখনই কিনা আসলে ব্যবহার বাড়বে, তখনই আসলে দেখা যাবে যে এই জায়গা থেকে সরতে শুরু করেছেন। এবং আমার মনে হয় যে আমরা বারবারই আসবো ওই জায়গাতে, যে হ্যারাসমেন্টের প্রসঙ্গটাই আসতে হবে। কিন্তু নগর পরিকল্পনায় খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি পাবলিক টয়লেটটা যুক্ত করেছিলাম এই জন্য। এছাড়াও নানানভাবে হাঁটা চলার ক্ষেত্রেও একত্রে হাঁটা চলাই কেবল না, আরো নানাবিধ সুবিধার কথা হয়তো ভেবে থাকেন, যেখানে পুরুষেরা একসঙ্গেই থাকতে পারবেন কিন্তু তবুও নারী কিছুটা সুবিধা ভোগ করবে। সেগুলো আর কি কি হতে পারে, কি কি বলেছেন তারা, একটু যদি আপনি বলেন। একটা কেবল আমরা একটা জিনিস পেলাম, একটা এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন উন্মুক্ত স্থান, খেলার মাঠ এবং পার্ক, এই যে গণপরিসরগুলো আছে, সেই গণপরিসরগুলো, প্রথম কথা হচ্ছে যে আমাদের ঢাকা শহরে অনেক কিছুরই অপ্রতুলতা আছে। একটা প্রসঙ্গ আগে বলেই রাখি, সেটি হচ্ছে এই ঢাকা শহরটা যেভাবে তৈরি হয়েছে, এই ঢাকা শহরটা তৈরি হচ্ছে একজন বিশেষজ্ঞের কথাই আমি কোট করে বলছি, এটা হচ্ছে সবল বিত্তশালী পুরুষের শহর। সবল বিত্তশালী পুরুষের শহর। সুতরাং এই কথার মধ্য দিয়ে দেখা যায় যে সেখানে নারীবাদ, বৃদ্ধবাদ, শিশুবাদ, প্রতিবন্ধীবাদ, তো ম্যাসকুলিন শহর। তো সেখানে আমরা যে কথাটা বলছিলাম যে পার্কে এবং উন্মুক্ত স্থানের কথা, সেখানে আমাদের এই পার্ক উন্মুক্ত স্থানের পরিমাণ কম আছে, যেটি আমাদের ঢাকা শহরের একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা হচ্ছে 90/1 যা দরকার তার 90/1 আছে। সেই কম থাকার ব্যাপারটি স্বীকার করে নিয়েও বলছি যে এই শহরে নারীদের জন্য খোলা জায়গার প্রয়োজন আছে। সেটা আমরা কিভাবে বলেছি, যেমন স্কুল, মেয়েদের যে সব স্কুলগুলো আছে, সেই সব স্কুলে মাঠ আছে, সেটা যেন ওই কমিউনিটিতে যারা মেয়েরা থাকবেন, নারীরা থাকবেন, তারা যেন একটা সময় ব্যবহার করতে পারেন। এটা হতে পারে স্কুল আওয়ারের পরের সময়টা হতে পারে, সেই জন্য যদি কোনো পয়সা ধার্য করতে চান সেটাও করতে পারেন, কিন্তু যেন সুযোগটা তৈরি হয়। আমাদের তাদের জন্য এবার নতুন করে যদি উন্মুক্ত স্থান তৈরি করা যায় তাহলে তো আরো ভালো। এমনকি এমনও হতে পারে যে একজন ওয়ার্ড কাউন্সিলর যখন নির্বাচিত হয়ে আসেন, তার নির্বাচনের শুরুতেই তাকে যেন একটা কাজ অন্তত পক্ষে তার জন্য দিয়ে দেওয়া হয়, যে আগামী 5 বছর আপনি অন্তত পক্ষে আপনার ওয়ার্ডে একটি উন্মুক্ত স্থান তৈরি করবেন।
সেই যেখানে ছেলে মেয়ে নির্বিশেষে হয়তো সুযোগ পাবে। আমি বলছি না যে একদম আলাদা করে তৈরি করতে হবে। উত্তরাতে আমরা দেখেছি দু একটি পার্ক মেয়েদের জন্য একেবারে স্পেশালাইজড, শুধুমাত্র মেয়েরা যাবে এবং শিশুরা যাবে, এভাবেও করা হয়েছে। তো কিন্তু এই প্রচুর পরিমাণ উন্মুক্ত স্থান তৈরি হওয়া প্রয়োজন। কিন্তু আসলে এটি সমাধান নয়। আমরা আসবো আপনার কাছে, দর্শক আছে দেখি। শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি বলুন। আমি উত্তরা থেকে বলছিলাম, আমার নাম ফারজানা। জি ফারজানা। আমরা এখানে শুধুমাত্র স্ট্রাকচারাল প্ল্যানিং নিয়ে কথা বলছি, কিন্তু আমার মনে হয় আপনার নারী বান্ধব একটা শহর বলেন আর গ্রাম বলেন, প্রতিটা জিনিসের জন্যই হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। আমি রিসেন্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিতে পারি। সেটা হচ্ছে আমরা শুনতে পেরেছি যে প্রাইম মিনিস্টার তার অফিসে কিছু স্কুল গোয়িং স্টুডেন্টদের জন্য কিছু সেশন অ্যারেঞ্জ করছেন, এবং ওই সেশনে উনি 5টা থেকে 6টা স্কুল প্রতি উইকে ইনভাইট করছেন, এবং ওইখানে আপনার প্রধান অতিথি হিসেবে থাকবেন হচ্ছে জাফর ইকবাল, এবং ওখানে ওরা যে কাউন্সিলিং গুলা করবেন সেটা হচ্ছে মাদকের উপর, ইভটিজিং এর উপর, এবং এছাড়াও ওনারা করবেন হচ্ছে যে আপনার সেফ ইন্টারনেটের উপর। তো এই ধরনের যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি গুলা প্রাইম মিনিস্টার নিজেই উদ্যোগ নিয়েছেন। তো এই জিনিসগুলো যদি স্কুলে স্কুলে কাউন্সিলিং হয়, তাহলে কিন্তু আপনার এই যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের পাশাপাশি ছেলেদের অনেক সোশ্যাল ডেভেলপমেন্ট ইস্যু চলে আসবে এখানে। তো এটা জাস্ট একটা সাজেশন। অনেক ধন্যবাদ। আমরা আপনার এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করবো। আমাদের একটা বিরতি নেবার সময় হচ্ছে। দর্শক, নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। থাকুন ৭১-এর সাথে। বিরতির পর স্বাগত ৭১ সকালে। কথা বলছি নারী বান্ধব শহর এই নিয়ে। কথা বলতে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ এবং আছেন উদিসা ইসলাম। আমরা কথা বলছিলাম তাদের সাথে। আক্তার আমাদের সাথে একজন দর্শক ছিলেন এবং তারা বলছেন যে মানসিকতার পরিবর্তন সেটি গুরুত্বপূর্ণ বিষয়। বারবার এই জিনিসটি আসছে। এটা তো বারে বারেই আসবে, কারণ মানুষের মগজটা হচ্ছে আসল চিন্তার কেন্দ্রবিন্দু। সেই জায়গায় পরিবর্তন হওয়াটা প্রয়োজন। এখন স্ট্রাকচারাল চেঞ্জ হবে, সাথে সাথে মানসিক এই জায়গাটারও পরিবর্তন হওয়া প্রয়োজন। যিনি দর্শক কথা বলছিলেন তিনি অ্যাডভোকেসির কথা বলেছিলেন, উনি আলোচনার কথা বলেছিলেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন। আসলে সত্যি তাই। কিন্তু আমাদের এই যে স্কুলগুলোতে আছে, স্পেশালি স্কুলগুলোতে এই আলোচনাটা জারি থাকা প্রয়োজন, এবং তখন এই ভেদাভেদটা, এই দূরত্বটা অনেকাংশে কমে আসবে। উদিসা ইসলাম, আপনার কাছে যে বলছি যে 29% নারী সন্ধ্যার পরে বাড়ি ফিরে যান এবং কিছুতেই তারা আর বাইরে থাকতে চায় না। কর্মজীবী নারী তো এমনিতেও সন্ধ্যার পর কাছাকাছি সময়ে বাড়ি ফিরতে হয়, সারাদিন যেহেতু তারা কাজ করে একটা সময়ের মধ্যে তাদের ফিরতে। কিন্তু অনেকেরই আসলে যারা কর্পোরেটে কাজ করেন তাদের তো দেরি হয় ফিরতে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। এবং তখনও কোনো আসলে পাবলিক ভেহিকেলের সাপোর্ট তারা আরো পান না, দিনে যত কম পান তারপরে আরো কম পান, এবং তাদের কিন্তু ফিরতে হয় গলি ঘুপচিয়ে এটা সেটা এমন একটি জায়গা দিয়ে। ফলে সেটি কিন্তু ভীষণভাবে তারা অনিরাপদ বোধ করে থাকেন। তো সেই জিনিসটা নিয়ে যদি আপনি বলেন, যদিও বারবার একই প্রসঙ্গ আসবে, তবুও সেটি নগর পরিকল্পনায় কিভাবে আসলে প্রত্যক্ষভাবে সেই প্রভাবটি ফেলতে পারত? না, একদমই। ধরেন যে আমি কোন রাস্তায় যাব এবং সেখানে পর্যাপ্ত আলো আছে কিনা, সেই রাস্তাটাতে কোনোভাবে যদি দেখা যায় যে কোনো আমাদের যেমন হয় যে বিভিন্ন মোড়ে মোড়ে আড্ডা দেওয়ার যে প্রবণতা ছেলেদের, সেইখান থেকে কোনো যদি আমার প্রতি হয়রানিমূলক কোনো আচরণ হয় সেটা আমি সামাল দিতে পারবো কিনা, এগুলো নানাবিধ জিনিস মাথায় নিয়ে তারপরে রাস্তায় হাঁটতে হয়। তো সেখানে নগর পরিকল্পনা ভীষণ জরুরি একটা জিনিস, এই কারণে যে আমি নিরাপদ কিনা এটাই একটা বোধ, যে আমি নিরাপদ ভেবে নিতে পারলে তখন আমি নিশ্চিন্তে চলাফেরা করতে পারবো। সেটাতে যদি আমি নিরাপদ নাও হই, আমার শহরটা যদি নিরাপদ না হয় তাতেও চলে। তো ওই বোধটা তৈরি হয় তখনই যখন দেখবো যে আমার জন্য সুন্দর একটা পরিচ্ছন্ন শহর আছে। দ্বিতীয়ত, আমার জন্য যথেষ্ট আলো সম্পন্ন শহর, যেখানে আমি রাত্রে যে কোনো সময় হেঁটে গেলে
কোন রকম হয়রানিমূলক আচরণের শিকার হব না। সেটা শুধু যৌন হয়রানি তা না, সেটি যে কোনো ধরনের হয়রানির শিকার। এবং এটা ছেলেদের ক্ষেত্রেও একই রকম, যে ছেলেরা রাতের বেলা ফিরলে পারে যেন পর্যাপ্ত আলো পাই। যে আপনি বলছিলেন যে ছিনতাই বা অন্য যে কোনো কেবলমাত্র নারী হয়রানি তো না, আসলে নানান ধরনের অপরাধ নগর আছে। পরিকল্পনা ভীষণ জরুরি একটা বিষয়। স্যারই বলছিলেন যে আমাদের রাস্তাগুলো এমন যে দুই পাশে বাড়িগুলো লম্বা লম্বা দেয়াল থাকে। একটু থামাচ্ছি লম্বা লম্বা দেয়ালের জায়গাতে। আমাদের সাথে এক দর্শক আছেন যিনি আসলে অনেক দূর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, আমার নাম শহীদুল্লাহ। আমি মন্ট্রিয়াল থেকে করছি, আপনাদেরকে অনুষ্ঠানটা দেখতেছি, এখন অ্যাডভার্টাইজ চলতেছে। আমার প্রশ্ন হলো, আইনটাকে যদি সঠিকভাবে, বাংলাদেশের যে আইনটা আছে এটা যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে এরকম কোনো অরাজকতা সৃষ্টি হইতে পারে না কোনো অবস্থাতেই। আমরা এই জায়গায় মন্ট্রিয়ালে এরকমই দেখতেছি আইনের সঠিক প্রয়োগ। আমার বাবা এবং আমার মা যদি ঠিকঠাক মতো আমাদেরকে দেখাশোনা করে তাহলে আমরা ছেলেমেয়ের সব ঠিকঠাক থাকে। প্রশাসনে যারা আছে তারা যদি এটা করে তাহলে ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে। উনি যেটা বলতে চাইছেন সেটা আমরা বুঝেছি সম্ভবত যে পারিবারিক শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং অবশ্যই যদি যার যেটি কাজ আর কি, প্রশাসন যদি বিশেষ করে আইন যদি আসলে মানে কঠোর থাকে, প্রয়োগটা যদি সঠিক থাকে, তাহলে আসলে এই সব কোনো কিছুরই প্রয়োজন হবে না বলে নীতিমালার কথা বলেছেন। নীতিমালার কথাটা বলেছেন, আমি বোধহয় শুনতে পাইনি, কি বললেন? আচ্ছা, আমি মানে যেটা উনি বলার চেষ্টা করলেন যে আমাদের দেশে যে কটি আইন আছে নগরের সাথে, নগরের কাঠামোর সাথে, দেখেন আমাদের কয়েকটি আমি জাস্ট উল্লেখ করি। একটি হচ্ছে আরবান সেক্টর পলিসি, নগরায়ণ নীতিমালা। একটি আছে ঢাকা স্ট্রাকচার প্ল্যান আছে, ঢাকা ডিটেইল এরিয়া প্ল্যান আছে, বিল্ডিং কোড আছে। আমাদের অনেক প্রচুর পরিমাণে পাবলিক বিল্ডিং আছে, তাই তো? বিল্ডিং কোড আছে, তারপরে পরিবহনের বহুমাত্রীয় নীতিমালা আছে। এই যে আইনগুলো, সেই আইনগুলোতে যতগুলো নীতিমালা আছে, নীতিমালার পরপরে হয় আইন, তারপর বিধিমালা হয়। তো এখন এই আইনের মধ্যে কিন্তু, এই নীতিমালাগুলোর মধ্যে কিন্তু চমৎকার করে কিন্তু এই পুরুষ, নারী, শিশু, প্রতিবন্ধী নারী খুব চমৎকার করে কিন্তু আইন নীতিমালাগুলো তৈরি করা থাকে। এটা ট্রান্সলেশন হয় হচ্ছে পরিকল্পনার মধ্যে। অর্থাৎ নীতিমালা থেকে যখন আপনি পরিকল্পনা তৈরি করছেন, সেই পরিকল্পনাগুলো আসলে কি, মানে এটা কালেকশন অফ প্রজেক্টস, সাব প্রজেক্টস। এখন এই প্রজেক্টগুলো যখন তৈরি করা হয়, তার শুরু থেকে, অর্থাৎ এটা কনসেপ্ট পেপার থেকে শুরু করে এই প্রজেক্ট ফাইনালাইজেশন, চূড়ান্তকরণ এবং তার বাস্তবায়ন এবং পরবর্তীতে এটা তদারকি, প্রতিটা পর্যায়ে যখন নারী সেন্সিটিভিটিটা থাকবে, একজন যিনি ডিজাইন করছেন তার মধ্যে যদি এই নারী সমতা, তার অধিকার, এই বিষয়গুলো যদি পরিষ্কার ধারণা থাকে, এবং সেখানে এই পরিকল্পনাগুলো প্রণয়নের সাথে যদি নারীর ইনভলভমেন্টের সুযোগ থাকে, এঙ্গেজমেন্ট থাকে, তাহলে সে তার অধিকারটা, তার আকাঙ্ক্ষাটা প্রকাশ করতে পারে এবং সেটার একটা প্রতিফলন এই নগর পরিকল্পনার মধ্যে দেখা যায়। আমরা কিন্তু এখানে আরেকটি শব্দ বেশ গুরুত্বপূর্ণ ভাবে দেখেছি, সেটি হচ্ছে যে আকাঙ্ক্ষা। সেই শব্দটি নিয়ে আমরা কথা বলবো। আমরা উদিসার কাছে ছিলাম, কিন্তু আমাদের মধ্যে দর্শক যুক্ত হয়েছেন, দেখি কি বলছেন। শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি শাহজাদপুর থেকে বলছি, জোসনা বেগম। জি বলুন। হ্যাঁ, আপনারা যে আলোচনাটা করছেন এটা দেখছি, খুবই ভালো লাগছে। তবে আমার মনে হয় যে আমাদের এই পচনশীল সমাজকে যদি আবার ভালো জায়গায় নিয়ে আসতে হয়, তাহলে আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে আগে কাউন্সেলিং করেন, তাহলে আমরা আজকে 5 বছর কি 10 বছর পরে ভালো একটা জায়গায় যেতে পারবো। আমরা মেয়েরা ঘরে কাজ করি, হাউসওয়াইফ, কিন্তু আমাদের ছেলে মেয়েদের নিয়ে বাইরে যেতে হয়। আমরা রাস্তায় কোনো পুরুষের যন্ত্রণায় হাঁটতে পারি না। এটা কোন সমাজে আমরা বাস করছি? জি, অনেক ধন্যবাদ। উনি বলছিলেন যে স্কুল, একই কথা বলছিলেন, স্কুল থেকে আসলে কেবল স্কুল থেকে না, পরিবার থেকেও আসলে সেটা হওয়া খুব গুরুত্বপূর্ণ। বা আমরা এটি আসলে একটা সমস্যাও বটে যে যখন ছেলেমেয়েরা বাইরে যান তখন তো আসলে নানান জায়গায় তারা মেশেন, নানান ধরনের পরিবার থেকে আসা। এবং ওনার কথাটা খুব জরুরি যে এখন যেহেতু সমাজে একটা অস্থিরতা আছে, ফলে এখন না ভেবে আমি 5 বছর 10 বছর পরের একটা প্ল্যান করি। সেটাই, মানে এর পরের সময়টা হয়তো আমরা ভালো যারা বেড়ে উঠছে তাদেরকে কাউন্সেলিং দিয়ে একটা জায়গায় নিয়ে আসা। পরিকল্পনা স্যার থাকবে,
ওইটার পাশাপাশি এইটা যে কি জরুরি এবং আমরা এড়িয়ে যাই সব সময়, যে কারণে আজকে এই অবস্থায় আমাদেরকে বিংশ শতাব্দীর পরে এসে এই জিনিস নিয়ে আলোচনা করতে হচ্ছে। এবং আমরা বলছি যে 58% নারী গণপরিবহনে উঠতে পারছে না, যেটা তার অধিকার, এবং সেটি করছে কে হয়তো খুব খারাপ শোনাবে, কিন্তু তার থেকে অশিক্ষিত, তার থেকে যোগ্যতায় কম একজন পুরুষ, সে শুধু পুরুষ বলে তাকে সেখানে আটকাতে পারছে। এই জায়গাগুলোতে আমরা এই সময়ে এসে আলাপ করছি, এটা খুবই হতাশা, কিন্তু সামনে তো এগোতে হবে। আমি এই পয়েন্টটাকে একটু সহজ করে বলি। আমার মনে হয় এত শক্ত করে বললে যেটা হবে, মানে অন্য দিক থেকে মানুষ হয়তো ভুল বুঝতে পারেন। সেটি হচ্ছে যে মেজর সমস্যাটা আসলে গণপরিবহনের সংখ্যা কম। এই কথাটা ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে বলবে। ঢাকা শহরে যারা গণপরিবহন ব্যবস্থায়, আক্তার আমি আপনাকে আবার একটু পাল্টা প্রশ্ন দিতে চাই, সেটি যদি গণপরিবহনের সংখ্যা কম থাকে, তো সেই কম সংখ্যক গণপরিবহন পুরুষেরাই তো ব্যবহার করছে, সেটি কেন আসলে সমতা হচ্ছে? সেই জায়গাটায় আসছি এখন। তার পরবর্তীতে কি হয় দেখেন, সংখ্যায় কম, তখন ওভারক্রাউডেড থাকে, এবং ওভারক্রাউডেড কথা এটা সবাই বলেছে, এটা সংখ্যাটা হয়তো 90% উপরে, সবাই বলবে যে ওভারক্রাউড থাকে। কিন্তু মেয়েদের ব্যাপারে স্পেশালিটিটা কোন জায়গায়, যাদের 58% বলছে যে এই মানে ওভারক্রাউড থাকার কারণে সে উঠতে পারছে না, এবং যারা বাসে থাকেন হেল্পার হিসেবে অথবা বাসের চালক, তিনিও তাকে নিতে চান না, কারণ তাকে নিতে গেলে দেখা যায় যে অনেকগুলো মানুষকে সরাতে হয়। এই সমস্যাগুলো হচ্ছে এখানে। তারপরে হচ্ছে যে হয়রানির ব্যাপারটা আসে হচ্ছে 22% নারী বলেছে যে তারা হয়রানি হয়। কার দ্বারা হয়? কখনো ড্রাইভার, কখনো হেল্পার, এমনকি সহযাত্রীর কাছ থেকে। এখানে দেখেন যে আমি একটা পয়েন্ট জাস্ট ক্লিয়ার করি, সেটা হচ্ছে একটি পাবলিক ট্রান্সপোর্টে যেভাবে সিটগুলো অ্যারেঞ্জ করা থাকে, এটাকে আমি বলছিলাম যে কাস্টমাইজ করে ওরা। সেই কাস্টমাইজেশনটা কোন জায়গায়? হয়তো 26 সিটের একটা গাড়িকে তারা 32 সিট অথবা 36 সিট করছে। তখন যেটা হয়, প্রত্যেকটা মানে সিটগুলো ছোট হয়ে যায়, চেপে আসে, এবং সেখানে তো মানে কোনোভাবেই আপনি সুস্থভাবে বসতে পারবেন না, মানে পুরুষও পারবে না, তো সেখানেই মানে হয়রানি শুরু হয়। কিন্তু গণপরিবহনে স্যার যখন একজন নারী ওঠেন, সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা নারীদের জন্য, নারী শিশু প্রতিবন্ধীদের জন্য 9টা সিট দিয়েছি, এবং এইটা আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি যে এই 9টা সিটই যথেষ্ট, মানে তাদের জন্য শুধু এই 9টা সিটই না, সকলের মনে, শুধু ড্রাইভার এবং হেল্পার না, যারা থাকেন। আমি নিজে গণপরিবহন ব্যবহার করার অভিজ্ঞতা থেকে বলছি যে ওঠার পরে প্রথম প্রশ্ন থাকে, এটা আপনার সিট না, মানে 9টার বাইরে 10 নম্বর সিটটা আমার না। এই যে আমাকে বুঝাতে আমি ব্যর্থ হয়েছি যে বিশেষায়িত জিনিসটা কি, কোটা জিনিসটা কি, নারীর জন্য শিশুর জন্য আলাদা কেন দরকার, এটা বোঝাতে ব্যর্থ হওয়ার কারণে 10 নম্বর সিটটা আমার না। তার মানে যে কোনো সবল, আমি যদি এইভাবে বলি, যে কোনো সবল নারী তো আসলে যে কোনো জায়গায় বসতে পারবে, একজন বৃদ্ধ অথবা শিশু অথবা যদি আমরা বলছি প্রতিবন্ধী, তাদের জন্য আসলে সংরক্ষিত ওটি, যারা হয়তো সেই অর্থে অতটা সবল নন তাদের জন্য। এখন যারা সবল, তারা তো আসলে ওই 10 নম্বর সিটটাতে বসতেই চাইবেন এবং বসবেনই, এবং এটা তার ডেলিভার্ড অ্যাটেম্পটই হওয়ার কথা। আমার পাশের পুরুষের কাছ থেকেই তখন প্রশ্ন আসে, আপনি এখানে কেন? আপনারা এই সব দখল করবেন, তো আমরা কোথায় যাব? তার মানে 9টার বাইরে বাকি সব সিট তাদের, এটা ধরে নেওয়া হয়, এবং ওই কারণে 9টা সিট ভরে গেলে 10 নম্বর নারীকে উঠতে দেওয়া হয় না। শুধুমাত্র ভিড় এখানে বিষয় না। তার মানে সমতার জায়গাটিতে এটা মনে হয় সব ক্ষেত্রে হয়তো সঠিক নাও হতে পারে, তবে ওনার কথাটা ঠিক, বেশিরভাগ ক্ষেত্রে আমি নিজেও গণপরিবহন ব্যবহার করি, সুতরাং আমি ওটার সাথে অভ্যস্ত। আমি আমার কখনো কখনো সহযাত্রীদেরকে বোঝানোর চেষ্টা করছি, এটা হচ্ছে বিশেষায়িত। তার মানে কিন্তু এই না যে অন্য সিটগুলোতে ওনারা বসবেন না, অবশ্যই ওনারা বসতে পারবেন। এখন যদি 20 জন উঠে যায় নারী, তো তারাই বসবেন, মানে এটাতে কোনো কথা হলো না আসলে। উদিস, আপনি বলছিলেন তখন যে আসলে আমরা কথাও বলছিলাম অফের, যে আসলে বাড়ির গলিগুলোতে, আক্তারও বলছেন গলির পাশ দিয়ে যে উঁচু উঁচু দেয়াল, সেইগুলো মানুষের মনে নানাবিধ সংশয় তৈরি করে, বা অপরিকল্পিত একটা নগর আমাদের। মানে আপনি যদি মেইন রাস্তা থেকে বের হয়ে পাড়া মহল্লাগুলোতে ঢোকেন, এক একটা বাড়ি এক এক রকম ভাবে তোলা হয়েছে, কোনো চোখের আরাম তো নাই, আপনি নিরাপদ বোধ করবেন না। যে আগে কি হতো, আমরা পাড়া দিয়ে হাঁটলে একজন মুরব্বী আমাদেরকে হয়তো কোথা থেকে আসছে জিজ্ঞেস করতেন, আমরা উত্তর দিয়ে হেসে এগিয়ে যেতাম, এই সম্পর্কগুলো নাই। আবার নগরের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারেও একটা জটিল
জটিল অবস্থা ঢাকা শহরে, এখনো কিন্তু মফস্বলে এই জিনিস নজরে আসে না। ফলে এগুলো কোনোভাবেই একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি লাগালাগি করে বানানো, কোনো স্পেস নাই, ফলে একটা দুর্গ ভাবে আপনি মাঝপথ দিয়ে সকল জায়গায় একটা অদ্ভুত ভীতির সঞ্চয় করে পুরো জিনিসটা। ফলে আপনি নিরাপদ না, এই বোধটা নিয়ে যখন রাস্তায় নামেন। এবং পর্যাপ্ত অবশ্যই আলো থাকে না সেসব রাস্তাগুলোতে। ডাক্তার বলছিলেন যে বাড়ির জানালা দিয়ে যদি কিছু আলো আসলে বাইরে এসে পড়ে, উঁচু প্রাচীর যদি না থাকে, তাহলেও বাড়ির ভেতর থেকে যদি কিছু মানুষ দেখতে পান রাস্তাটি, তবুও অনেকটা নিরাপদ অনুভব হতে পারে। সেটা নারী পুরুষ সকলের ক্ষেত্রেই হতে পারে আসলে, কারণ আমরা বলছিলাম যে নানান ধরনের অপরাধ আছে। একটু আপনার আমাদের সাথে একজন দর্শক আছেন, একটু ফোন নিয়ে নিচ্ছি। শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। শুভ সকাল। জি জি, আমি লুৎফর রহমান বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি বলুন। প্রশ্নটা হলো যে ওই কিডনি ফাউন্ডেশনের সোর্স থেকে আমরা পত্রিকা করেছি যে দেশে প্রায় কিডনি রোগীর সংখ্যা 2 কোটি। তো এই যে লং টাইম ট্রাফিক জ্যামে আটকা থাকে, ঢাকা শহরে একটা লোক 50 বছর বাঁচলে 4-5 বছর জামে আটকা থাকে। তো বিশেষ করে ওই মেয়েরা এই টাইমে তো টয়লেট ইউজ করতে পারছে না, এটা তার কিডনিও এফেক্ট করতেছে। এটা জরুরি ভিত্তিতে একটা সমাধান করা জরুরি কিনা। আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি, এই যে ধর্ষণের শিকার নারীটির উপরই সামাজিকভাবে ঘৃণা বর্ষিত হচ্ছে, এমনকি দোষী তার পরিবার পরিজন কিংবা তার অভিভাবকদেরও সুনজরে দেখা হচ্ছে না সামাজিকভাবে। এটা সমাজের একটা দৈন্যতা কিংবা অবক্ষয় কিনা, এটারও প্রতিকার হওয়া উচিত কিনা, মূল্যবোধ চেঞ্জ হওয়া উচিত কিনা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখি আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি উত্তরা থেকে বলছি। আমার নাম মোরাদ। আমি ঢাকা শহরে 40 বছর যাবত আছি। তা আমি মনে করি নারী বান্ধব শহর হতে গেলে আগে পুরুষদের বা মহিলাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। নাম্বার 2, প্যানেলের দুজন ওনারা বললেন সম্মানিত যে প্রচন্ড গণপরিবহন, আসলে গণপরিবহন প্রচন্ড করতে হবে, হুড়াহুড়ি লাগে। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে একজন ইয়াং ছেলে বা যেই হোক, সে মনে করে যে ওই নারীকে একটু খোঁচা দিলে আমার ভালো লাগবে, তাকে একটু মানে তার সাথে বসলে আমার একটু মজা লাগবে। তা আমি মনে করি গণপরিবহনের সিটগুলা ফাঁকা থাকবে। দরকার হলে বিদেশে যেটা আমরা দেখি যে ছেলে মেয়ে উভয়ে পাশাপাশি বসতেছে, তারা কিন্তু কেউ কিছু মনে করতেছে না। আর 3 নাম্বার আমার একটা সাজেশন থাকবে, জননেত্রী উনি মহিলা, বিরোধী দলের সবাই মহিলা, স্পিকার মহিলা, এবং উনি চাচ্ছেন যে মহিলারা আগায় যাক, এবং এইটা করার জন্য প্রচুর ভ্রাম্যমাণ আদালত করতে হবে, এবং ওই আদালতে যে সমস্ত নারীরা শিকার হন ইপটিজিং বা বিভিন্ন, তাদেরকে কুইক মানে দ্রুত তাদেরকে শাস্তি দিয়ে সেটা ফলাও করে প্রচার করতে হবে যে না, এদেশে এগুলো আর চলবে না। এবং এই দৃষ্টান্তমূলক শাস্তি যদি ইয়াং সমাজটা দেখে যে না, আমি কিছু করতে গেলে বা আমাকে তো কুইক শাস্তি দিচ্ছে। এখন গভর্নমেন্ট চাচ্ছে যে বা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে ভ্রাম্যমাণ আদালত চলবে না, আমি মনে করি যে হ্যাঁ, ভ্রাম্যমাণ আদালতে আমাদের জন্য প্রযোজ্য। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। অবশ্যই আমরা আপনার বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের এই মুহূর্তে একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। থাকুন একাত্তরের সাথে। বিরতির পর স্বাগত একাত্তর সকালে। কথা বলছি নারী বান্ধব শহর এটি নিয়ে, এবং আমি উদিসা আপনার কাছে যেতে চাই। আমার খুব বিষয় লেগেছে যে খোলা জায়গায় আরো বেশি নারী অনিরাপদ দাবি করছেন, এবং আক্তারও বলছিলেন যে অনেকটা খোলা পরিসর আসলে যত রাখা যায় তত ভালো। তাহলে কেন এই অভিযোগ আসছে? ওই যে দুইটাতেই মিল আছে, যে গবেষণা বলছে যে খোলা জায়গায় নারীকে যেতে দিতে হবে, নারীর স্পেস প্রয়োজন আছে। এটা এই কারণে যে নারী তো আসলে ওই স্পেস গুলোতে যেতে অভ্যস্ত না, একটা আয়রনি তৈরি হয়েছে এখানে, সে যেতে অভ্যস্ত না। আমি দেখেছি যে আমাদের সময় আমরা যেভাবে খেলে বেরিয়েছি একই সাথে আমার ছেলে বন্ধুদের সাথে, এখন তো সেই সুযোগগুলো হয় না। ফলে সে ওই তার কাছে বাসা বাড়িও যেমন, খোলা জায়গাও তেমন, শপিং মলও তেমন, একই রকম। ওই জন্যই আমার ধারণা যে গবেষণা এই জিনিসটা হচ্ছে যে তাকে খোলা জায়গায় যেতে দিতে হবে। এবং ওই বলছিলাম যেটা, যে নিরাপত্তা তো একটা বোধ,
ওই বোধ যতক্ষণ না থাকবে ততক্ষণ আপনি খোলা জায়গায় নেন, অলিগলিতে নেন, একই রকম নারী অনিরাপদ বোধ করবে। ফলে সমাজকে ওই একই কথা বলবো আমি, যে নগর পরিকল্পনার পাশাপাশি সমাজে মানুষগুলোর মাথায় পরিকল্পনা একটা করতে হবে, যে তাদের স্ট্রাকচার যে কাঠামোতে সে ভাবে সেটা কিভাবে পরিবর্তন করা যায়, সেটা নিয়ে অনেক বেশি কাজ হওয়া জরুরি। আমি বিরতিতে যাবার আগে একটা প্রসঙ্গ বলেছিলাম যে একটি শব্দ কিন্তু আক্তার আপনি বলেছেন এবং আমরা এখানে দেখেছি আকাঙ্ক্ষা। তো যখন আসলে এটি বলা হয় যে বা অনেক নিশ্চয়ই এগুলো সার্ভে করা হয়েছে, তখন আসলে এই আকাঙ্ক্ষা কি, আকাঙ্ক্ষার কথা তারা ব্যক্ত করেছেন বেশিরভাগ নারীরা? বেশিরভাগ নারীর ক্ষেত্রে যেটা বলেছেন যে তাদের যখন তিনি বাইরে যান, তিনি যেন যে রাস্তাটা ব্যবহার করবেন, যে ফুটপাথটা ব্যবহার করবেন, সেটা যথেষ্ট নিরাপদ, প্রশস্ত হবে। আপনারা খেয়াল করে দেখবেন ঢাকা শহরে যে মোট রাস্তার পরিমাণ আছে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে কম বেশি 3000 কিলোমিটার, হেঁটে চলার কথাই বেশিরভাগ মানুষ বলেছেন। 3000 কিলোমিটারের মতো রাস্তা আছে, তার মধ্যে 86% হচ্ছে সরু গলি। এখন সরু গলিতে আমরা ঢাকা শহরে দেখবেন যে কোথাও কোনো ফুটপাথ নেই, কিছু বড় রাস্তা ছাড়া। 250 কিলোমিটার 400 কিলোমিটার রাস্তার পাশে ফুটপাথ আছে, হয়তো বোথ সাইডে আছে অথবা এক সাইডে আছে। এখন সেই ফুটপাথগুলোর অবস্থাও ভালো না, সবসময় ভালো না, কিছু কিছু রাস্তা এখন ভালো হচ্ছে, ইদানিং 2 সিটি কর্পোরেশন ভালো কাজ করছে, সেটা বলে রাখা ভালো। কিন্তু বেশিরভাগ সরু গলিতে কোন রকমের ফুটপাথ নেই, তখন তারা রাস্তার উপর দিয়ে হাঁটে। এখন একটু আগে দিশাও বলছিলেন, দুই পাশে যেভাবে দালানগুলো তৈরি হয়েছে এবং তার বাউন্ডারি ওয়ালগুলো তৈরি হয়েছে, কন্টিনিউয়াস উঁচু দেয়াল, এটা আরো বেশি অনিরাপদ একটা ধারণা পথচারীকে দেয়, সে পথচারী ছেলে হোক অথবা মেয়ে হোক। এখন আরবান ডিজাইনিং এর মাধ্যমে কোন জায়গাটা সমাধান করা যায় বা একটা স্বস্তি দেওয়া যায়, সেই জায়গাটা আমরা জানবো। আক্তার, দর্শক যুক্ত হয়ে গেছেন। শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, জি আমি মন্টু বলছিলাম নিউ ইয়র্ক থেকে। জি বলুন। আমি এই যে আপনারা বলছিলেন যে বাসের ব্যাপারে, তো বাসে তো আমার মনে হয় যে বাংলাদেশের যে সিস্টেমটা আছে, ওনারা ঠিকই বলছেন 8 জন 10 জন, এটা যদি না করে আপনারা প্রথম দরজার সাইডে মেয়েদের, পিছনের দরজার সাইডে ছেলেদেরকে, এটা করলে তো ভালো হয়। আর এটা করার জন্য তো নারীরা, বিশেষ করে আমাদের মা বোনরা, সবার উচিত যে আমাদের যে মন্ত্রী সাহেব আছেন, যে নৌ পরিবহন মন্ত্রী, উনি তো বাংলাদেশের সমস্ত কিছু লিডার, ওনার বাসা যা অনশন করে না কেন, ওনাকে ধরলেই তো পারে, কারণ উনি যত কিছু হয়। অনেক ধন্যবাদ আপনাকে। এটি তো আসলে একটি প্রক্রিয়া যেটি আসলে আমাদের মেনে চলতেই হয়, ফলে সেইভাবে আমাদের এগোতে হয়। দর্শক আছেন আবার আমাদের সাথে, কে আছেন দেখে নিচ্ছি। শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান। জি বলুন। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। বলুন। আমি বলছিলাম যে ওই যে উনি, ওনার নামটা আমি আর কি বলতে পারতেছি না, আরেকটা আপা বিষয় আছে, উনি বলছেন যে এই যে টয়লেট, পাবলিক টয়লেট থেকে বের হয়ে যাবে, আরো কিছু পুলিশ দেখবে, হ্যাঁ, এটা একটা কেমন লাগে মহিলার কাছে। তো উনি কথাটা বলছেন, আমি শুনছি। তো পুরুষ কেন তাকাবে? যদি আপনি যেমন যে শাড়ি পরে আছেন, খুব ভালো লাগতেছে, মানে এখানে কোনো খারাপ নজরে একটা পুরুষ টুকুনো তাকাতে পারবো। আর যেটা হচ্ছে যে অনেক মহিলারা এমন পোশাক পরে, পোশাক দেখেই মানে ঘৃণা জমে যায় পুরুষের ভিতরে, এমন পোশাক আছে সেটা মন। অনেক ধন্যবাদ। উনি আসলে যেটি বলতে চাইলেন, আমরা পেছনের দিকে ছিলাম, হ্যাঁ, উনি বলতে চাইলেন যে কেন তাকাবে, কোনো তো কারণ নেই তাকাবার, কিন্তু এমনও আছে যে খারাপ পোশাক পরে সেটিতেও। এই পোশাক নিয়ে কিন্তু আমাদের ভিতরে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে, এরকম আলোচনা থাকবে, এটা নিয়ে। হ্যাঁ, আমরা সেই দিকটা আমাদের আসলে ফোকাস না। আপনি বলছিলেন নগর একটি দেয়াল, মানে আমরা যখন পরিকল্পনাটা করছি, দেয়ালটা যদি ট্রান্সপারেন্ট হয় অথবা দেখা যায় পাশের প্লট থেকে অথবা তার বারান্দা থেকে, জানালা থেকে, দরজা থেকে, যারা পাশের প্লট ওনার আছেন, তারা যদি রাস্তাটাকে দেখতে নিরেট না হয়, তখন যিনি রাস্তা ব্যবহার করছেন তার জন্য এটা কিন্তু স্বস্তিদায়ক যে আমাকে কেউ না কেউ দেখছে, তখন সে আর অনিরাপদ মনে করে না। এটা অনেকটা সার্ভেলেন্স ক্যামেরার মতো কাজ করে, দুটো চোখ। আর উদিসা একটা কথা বলছিলেন, রাস্তায় অনেক সময় মোড়ে নানা ধরনের আড্ডা হয়, মানে অনেক সময় দাঁড়িয়ে থাকেন,
মানে দাঁড়িয়ে থাকা অথবা ওখানে একজন হকার দাঁড়ানো, যদি তাকে ভালো করে প্ল্যানের মধ্যে দিয়ে দাঁড় করানো যায়, এটা কিন্তু খারাপ না, শহরের নিরাপত্তাটাকে বাড়িয়ে দেয়। বাড়াবাড়ি কথা ছিল, বাড়িয়ে দেয় অবশ্যই। আবার যে মানে রাস্তাগুলো আছে, গলিগুলো আছে, ফুটপাথগুলো আছে, এবং গণপরিসরে সন্ধ্যার পরে যেন আলো থাকে। এবং সিটি কর্পোরেশনের যে আইন আছে, সে আইনের মধ্যে এই কথাটাও বলা আছে, এই কথাটাই বলা আছে স্পেশালি সিটি কর্পোরেশনের দায়িত্ব হিসাবে, যে আলোর ব্যবস্থা করবেন। এখন আলোর ব্যবস্থাটা কিরকম সেটারও স্ট্যান্ডার্ড দেয়া আছে। অন্তত পক্ষে 10 মিটারের মধ্যে একজন মানুষের চেহারা পরিষ্কার ভাবে বোঝা যায়, অতটা পরিমাণে আলো দিতে হবে। তো এই ধরনের ব্যবস্থা যখন গ্রহণ করা যায়, তখন ধীরে ধীরে এই পরিবর্তন। সিটি কর্পোরেশন তার ওই জায়গা থেকে যে তার কি কি করণীয়, সেখান থেকে ডাস্টবিন দিল পুরো ঢাকা শহরে, কিন্তু লাভটা কি হলো, এক সপ্তাহের ভিতর ডাস্টবিন গুলো নাই। ফলে আপনাকে আইন প্রয়োগ করার ভিন্ন পদ্ধতি বাংলাদেশে ব্যবস্থা করতেই হবে, এর কোনো বিকল্প নাই। আসলে মানুষ আইন জানে না। আপনি যতগুলো আইনের কথা, নীতিমালার কথা বললেন, আমি বলতে পারি দায়িত্ব নিয়ে যে শিক্ষিত যারা মানুষ, তারাও এই আইনগুলো, নীতিমালাগুলোর কথা জানেন না। ফলে একদিকে জানেন না, আরেকদিকে জানলে পারেও মানেন না। এই মানানোর ব্যবস্থা যতদিন না হবে, আইনের শাসন না আসলে, আসলে আপনি এই যতগুলো কথা আমরা বলছি, পরস্পরের সাথে আলোচনা করছি একটা জায়গায় পৌঁছানোর জন্য, এটা সম্ভব না। একেবারে ওনার কথা সাপোর্টেই বলছি যে আইন প্রয়োগ করা যেমন জরুরি, আইন প্রয়োগের ব্যবস্থাটা নিশ্চিত করা যতটা জরুরি, একইভাবে কাউন্সিলিং করা, অ্যাডভোকেসি করা, জনসচেতনতা তৈরি করা, এবং যে আলাপটা করা, সেই আলাপটা সবসময় যেন জারি থাকে। মানুষ যেন মানে আলাপের কথা বলবার জায়গাটা যেন পরিষ্কার থাকে। আমি নিজে দেখেছি, আমি একটা গলির মধ্যেই থাকি, আদাবরের একটা গলি, সেটি প্রশস্ত করা হয়েছে এবং যথেষ্ট, এবং সেখানে আসলে লেইন ভাগ করা হয়েছে। আমি খুবই অবাক হয়েছি যে ওটার ভেতরে লেইন ভাগ করার কোনো কারণই নেই, কেউ করে থাকেন না, এবং লেইন ভাগ করে রাস্তাটা প্রশস্ত করা হয়েছে এবং প্রচুর ব্যবহারের উপযোগী করা হয়েছে রাস্তাটাতে, কিন্তু আমরা নিজেরাই সেটি করতে চাইছি না। কিন্তু আমার একটা অনুভূতি হচ্ছে যে এই রাস্তাটা যদি আসলে প্রপার ব্যবহার করা যেত, তাহলে কতই না ভালো হতো। পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হয়েছে। তো সকল জায়গাগুলো এরকম করতে পারলে আমাদের একটা অনুভূতি হয়তো কাজ করবে, বা যে আসলে এই জায়গাগুলোকে আমরা একটু প্রপার ব্যবহার করতে শিখি। আমাদের অনুষ্ঠান আসলে একদম শেষ। এটি এমন একটি আলোচনা যেটির কোথাও আসলে শেষ করা সম্ভব না, এটি চলমান একটি প্রক্রিয়া। আপনাদের দুজনকে আমাদের ৭১ সকালে আসবার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ৭১ সকালে। যোগ দিন ৭১ ফেসবুকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় থাকুন ৭১-এর সাথে।